নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের গল্পটি অনেক সুন্দর হতে চলেছে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর হ্যাঁ, আমাদের গল্পটি পাঠিয়েছে এক বড় আপু। আর আজকের গল্পের কণ্ঠে আমি এবং সোনালিকা এক জুটিতে ভিডিও বানানো হয়েছে। চলুন তাহলে গল্পটি দেখে আসি বন্ধুরা। আমাকে বিয়ে করবেন? অচেনা অজানা একটা মেয়ের মুখে এমন কথা শুনে 440 ভোল্টের শক খায় দিহান। হা হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে সে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শ্যামলাবর্ণ গায়ের রং, মেয়েটার গোলাপি সালোয়ার কামিজ পরা, সাদা একটা ওড়না সিথির অর্ধেক পর্যন্ত মাথায় টেনে রাখছে। একগুচ্ছ চুল বাম গালের পাশে ছড়িয়ে পড়ছে। যতবার মেয়েটা কানে গুঁজে দিচ্ছে ততবারই ঝরঝর করে আবার মুখে এসে পড়ছে। মেয়েটার চোখ দুটো টানা টানা, চোখের পাপড়িগুলো খুব ঘন, নেশা ধরে যাওয়ার মতো চাহনি। কাজল পরেনি, তবু চোখ দুটো অসম্ভব সুন্দর লাগছে। শ্যামলা মেয়েদের চোখ দুটো সুন্দর হয় সেটা দিশান জানতো, কিন্তু এতটা সুন্দর হয় সেটা তার অজানা ছিল। সরু নাক, পাতলা ঠোঁট, লিপস্টিক ছাড়াই গোলাপি রঙের। করবেন আমায় বিয়ে? মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল দিহান। তখনই মেয়েটার কথায় ধ্যান ভাঙে দিহানের। হতভম্ব হয়ে আবারও তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখের দিকে। সে বুঝতে পারছে না মেয়েটাকে কি বলবে। মাত্রই দেখা হলো মেয়েটার সাথে। এই তো একটু আগে তার গাড়ি খাদে পড়ে গেছিল। মেয়েটা কত কষ্ট করে তাকে টেনে তুলে উদ্ধার করেছে। একটু আগে যা ঘটেছে, দিহান গাড়ি নিয়ে বাসা দিকে যাচ্ছে। তার বন্ধুদের সাথে একটা পার্টিতে গেছিল। ওরা জোর করে তাকে 2-1 ঠোক ড্রিঙ্ক কিলিয়ে দিছে। এখন তার কাছে সবকিছু ডাবল লাগছে। রাস্তার পাশের গাছগুলো মনে হচ্ছে সব রাস্তার মাঝখানে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। হঠাৎ বিকট শব্দ করে তার গাড়িটা গাছের সাথে ধাক্কা খায়। তার সব নেশা উড়ে যায়, কিন্তু ততক্ষণে তার গাড়ি খাদে পড়ে যায়। দিহানের মাথা সিটের সাথে বাড়ি খেয়ে ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। কপালের পাশে অনেকটা কেটে গেছে। সেদিকে তার খেয়াল নেই। সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। গাড়ির সাথে সেও উল্টে আছে। গাড়ির দরজা খোলার কোনো উপায় নেই। গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। দিহানের মনে বাঁচার আশা নিভে গেল। মনে মনে কালেমা পড়তে লাগলো। জীবনের সব পাপ কাজগুলো মনে পড়তে লাগলো। মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই একটা মেয়ে দৌড়ে এসে তাকে উদ্ধার করে। অনেক কষ্ট করে মেয়েটা তাকে টেনে গাড়ি থেকে বের করলো। দিহানকে গাড়ি থেকে বের করে দাঁড় করালো। মেয়েটার কাঁধে ভর দিয়ে দাঁড়ালো দিহান। তাকে ধরে নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো মেয়েটা। দিহান কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনার কাছে আজীবন ঋণী থাকবো। আজ আপনি না থাকলে আমি মরেই যেতাম। ধন্যবাদ লাগবে না, একটা সাহায্য করলেই চলবে। দিহান একটু অবাক হয়ে থাকলো। তার অবাক হওয়ার কারণটা হলো, মাত্র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আসা মানুষের কাছে কেউ সাহায্য চায় বলে তার জানা নেই। নিজেকে স্বাভাবিক করে দিহান বলল, আপনার কি সাহায্য লাগবে বলতে পারেন। আপনার জন্য কিছু করতে পারলে অনেক শান্তি লাগবে। আমার একটা সাহায্য লাগবে। আপনি প্রমিস করুন আপনি আমায় সাহায্য করবেন, এবং আপনি আমায় এই নিয়ে কোনো প্রশ্ন করবেন না। অবশ্যই, প্রমিস। বলুন কি করতে পারি। কিছু করতে হবে না, একটা জিনিস চাইবো, তবে সেটা পরে চেয়ে নিব। আগে আসুন, আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই। আরে না, আমি ঠিক আছি। আমি দেখতে পাচ্ছি, তা আসুন। দিহানকে নিয়ে মেয়েটা একটা ডাক্তারের কাছে চলে যায়। মাথায় ব্যান্ডেজ করে কিছু ঔষধপত্র নিয়ে রিক্সা করে একটা কাজী অফিসের সামনে এসে নামে। রিহান চারদিকে তাকিয়ে জায়গাটা দেখছিল। তখনই মেয়েটি বলে উঠল, আমাকে বিয়ে করবেন? কি হলো, কিছু বলছেন না যে? মেয়েটির কথায় আবারও ভাবাচ্ছেদ হয় দিহানের। দু কয়েক শুকনো ঢোক গিলে গলা ভেজাতে চায়, তবুও গলা ভেজে না। তার গলা শুকিয়ে চৌচির হয়ে গেছে। ভীত দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে, আপনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে খুব ডিপ্রেশনে ভুগছেন, তাই কি বলছেন নিজেই বুঝতে পারছেন না। আমি সম্পূর্ণ ঠিক আছি। আর হ্যাঁ, আপনি আমাকে প্রমিস করেছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন।
আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আমাকে চিনেন? চেনার কি কথা নাকি? যতদূর জানি আজ প্রথম আপনাকে দেখেছি। তাহলে বিয়ের মতো সিরিয়াস একটা বিষয়ে এত বড় ডিসিশন নিচ্ছেন কি করে? আপনি কিন্তু এটাও প্রমিস করেছেন আপনি আমায় কোনো রকম প্রশ্ন করবেন না। দিহান বুঝতে পারছে না কি করবে। এভাবে মেয়েটা তাকে ফাঁসিয়ে দেবে বুঝতেই পারেনি সে। রাগে নাক লাল হয়ে গেছে তার। রাগটা তার নিজের প্রতি। একদম একটা গাইয়ে টাইপ মেয়ের জালে সে ফেসে গেল। কি হলো, চলেন কাজে অফিসে। দিশান রাগি লোকে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা বলল, দেখুন আমি একটা মেয়ে, আর এখন যদি আমি লোক জড়ো করে বলি আপনি আমায় বিয়ে করবেন বলে এখানে এনে আমায় বিয়ে না করে ফেলে যাচ্ছেন, তাহলে কিন্তু পাবলিক আপনাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। এমন একটা বিনোদন কিন্তু পাবলিক হাতছাড়া করবে না, ভিডিও করে সাথে সাথে সেটা ভাইরাল করে দেবে। এতে মান সম্মানের লস, নিজের আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক খারাপ। এর থেকে কি ভালো নয় আপনি ভদ্রভাবে আমায় বিয়ে করতে আসেন? অবশেষে দিহান বিয়ে করে নিল। দিহানের ইচ্ছে করছে নিজের গলায় নিজে ছুরি চালিয়ে দিতে। কি দরকার ছিল এভাবে মেয়েটিকে প্রমিস করার? তন্দ্রা যখন জানতে পারবে এসব তখন কি হবে আল্লাহই জানে। তন্দ্রা দিহানের গার্লফ্রেন্ড। গত 2 বছর ধরে তাদের রিলেশন চলছে। তন্দ্রার বাবা মার্ডারের আসামি ছিলেন। দিহানের বাবা একজন পুলিশ অফিসার, তাই কিছুতেই ওই পরিবারের সাথে এই পরিবারের সম্পর্কে মেনে নিতে রাজি নন তার বাবা। অনেক কষ্ট অনেক ঝড় বাধা পেরিয়ে মাত্র 2 দিন আগে তাদের সম্পর্ক সবাই মেনে নিয়ে তাদের বিয়ের আলাপে বসেছে। আর আজ কি না সে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেললো। কটকট শব্দ করে সিঁড়ি দিয়ে নেমে আসছে মেয়েটা। রিহানের কানে শব্দগুলো বিকট ভাবে লাগছে। কপাল কুঁচকে তাকালো সে। ইচ্ছে করছে এই বিরক্তিকর মেয়েটাকে গলা টিপে খুন করতে। রিহানের মস্তিষ্ক শূন্য লাগছে। বাসায় উঠবে কিভাবে গিয়ে? বাসার সবাই যখন দেখবে সে বিয়ে করে বউ নিয়ে বাসায় উঠেছে তখন যে কি হবে ভাবতে গায়ে কাটা দিয়ে উঠছে। মেয়েটা সামনে এসে দাঁড়ালো। দিশান বিরক্ত হয়ে কপাল কুঁচকে মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পরে দিহান একটা সিএনজি নিয়ে আসলো। এসে মেয়েটাকে ঝাড়ি সরে বলল, ওঠেন এসে গাড়িতে। মেয়েটা হাসি মুখে বলল, একটা কাবিননামার দরকার ছিল, পেয়ে গেছি, আর কিছুর দরকার নেই, আপনি এবার আসতে পারেন। মেয়েটির কথায় দিহান আবারও শক্ট হলো। মাত্র একটা কাবিননামার জন্য তাকে এভাবে বিয়ে করলো। একটা কাবিননামা কি এমন প্রয়োজনীয় জিনিস? কোনোভাবে মেয়েটা তাকে ফাঁসাতে চাচ্ছে না তো? এমন তো নয় মেয়েটা তাদের বিরোধী দলের কেউ, অথবা তাদের কোনো শত্রু মেয়েটাকে পাঠিয়েছে। দিশানের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিয়ে পড়ানোর সময় কি যেন মেয়েটার নাম বলছিল, কাজী অরিন। হ্যাঁ অরিন। অরিন নামটা আগে শুনেছে বলেও তো মনে হচ্ছে না। পশ্চিম আকাশে সূর্য ডুবেছে মাত্র মিনিট 2 হবে। সন্ধে নেমেছে পুরো শহর জুড়ে। দক্ষিণা বাতাস বইছে চারদিকে। মসজিদে মসজিদে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। বিশাল বড় 5তলা বিল্ডিং এর 3 তলায় বারান্দায় দাঁড়িয়ে চাতল পাখির মতো ছেলের পথ চেয়ে আছেন সুমনা চৌধুরী। এই বড় বাড়িটার নাম শান্তিনীর। এটা ওনার শ্বশুরের দেওয়া নাম। শান্তিনীর নাম দেওয়ার পেছনে একটা কারণ আছে। সেটা হলো এই বাড়িতে কখনো ঝগড়াঝাটি হয় না। ওনাদের যৌথ পরিবার। ওনার দেবর ভাসুর সবাই সবার বউ বাচ্চা নিয়ে একসাথে থাকে। এতে নাকি সুখ আছে। সুমনা নিজেও এতে সুখ পান। নিজের স্বামীর পরিবার নিয়ে গর্ববোধ করেন। কিন্তু ওনার মনে হয় এই বাড়ির নাম শান্তিনীর না হয়ে আইনজীবী ভিলা হওয়া উচিত ছিল। এটা মনে হওয়ারও একটা কারণ আছে। সেটা হলো এই বাড়ির সবাই আইনের লোক। ওনার শাশুড়ি ছিলেন একজন সেনাবাহিনী। ওনার স্বামী হচ্ছেন পুলিশ অফিসার। উনি নিজেও পুলিশে চাকরি করতেন। বাচ্চা কাচ্চার জন্য চাকরিটা ছেড়ে দিতে হয়েছে অনেক আগে। ওনার দেবর ভাসুর দুজনেই পুলিশে চাকরি করেন। ওনার ভাসুরের ছেলে সিআইডি পুলিশ। ওনার বড় যা একজন উকিল। এক কথা এই বাড়িতে শুধু আইনজীবীতেই ভরপুর। ওনার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে দিশা অনার্স প্রথম বর্ষে পড়ে। ছোট মেয়ে দিয়া ক্লাস 10-এ পড়ে। আর ওনার একমাত্র ছেলে দিশান সেইবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। এতক্ষণ ধরে এই দিশানের পথ চেয়ে আছেন তিনি। কাল সন্ধ্যায় দিশান গিয়েছিল বন্ধুদের সাথে দেখা করতে। আজ আরেক সন্ধ্যা হয়ে গেল, এখনো দিশান বাড়ি ফেরেনি। ফোনটাও বন্ধ, কল যাচ্ছে না। সুমনার মনে বারবার কু ডাকছে। ওনার ছেলে ঠিক নেই বলে বারবার মনে হচ্ছে।
হঠাৎ পেছন থেকে কেউ ওনার কাঁধে হাত দিল। চোখের কোণে জমে থাকা জলটা মুছে পিছন ঘুরে তাকাতেই তিনি ওনার স্বামী হানিফ চৌধুরী দাঁড়িয়ে আছেন। নামাজ পড়বে না? করবো তো। বলছিলাম কি, ছেলেটা কই গেল একটু খুঁজে দেখো না। সারা দিন পেরিয়ে গেল, এখনো আসলো না। চারিদিকে এত শত্রুর ভিড়, আমার ছেলেটা নিরাপদে আছে কিনা আল্লাহই জানে। তোমরা মায়েদের এই কারণে আমার বিরক্তি লাগে। সবকিছু এত নেগেটিভ মাইন্ডে ভাবো কেন? পজিটিভলি ভাবো। হতে পারে তার ফোনে চার্জ নেই, বন্ধুরা ছাড়ছে না বলে আসতে পারছে না। তোমার ছেলে কি ছোট রয়েছে? ও এখন যথেষ্ট বড়, চিন্তা করো না, চলে আসবে। সুমনা চৌধুরী কিছুই বললেন না, শুধু বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সন্তানের অনুপস্থিতি ভেতরটা কিভাবে খোঁড়ে খোঁড়ে খায় সেটা মা ছাড়া কেউ অনুভব করতে পারে না, স্বয়ং বাবাও না। চোখ থেকে চশমাটা খুলে হাতে নিয়ে রুমে চলে আসলেন তিনি। কি গো, 12 বেটার বউ, শুধু শুয়ে ঘুমিয়ে দিন পার করলে চলবো? কাজ কাম কিছু করণ লাগবো নাকি? রান্না বান্না কে করবো? তোর 12 জামাই আয়সা করে দিব? সৎমায়ের মুখে এমন তীক্ষ্ণ কথা শুনে কিছু বলল না অরিন। বইয়ে মুখ গুজে বসে থাকলো। রোজ রোজ এমন কথা শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গেছে। তার মা যখন তাকে 4 বছরের রেখে মারা যান, তারপর তার বাবা এই মহিলাটাকে বিয়ে করে নিয়ে আসেন। সেই থেকে এই পর্যন্ত উনি একদিনও অরিনের সাথে ভালো ব্যবহার করেননি। ওর বাবা থাকতে কিছুটা কম বকাঝকা করতেন। উনি মারা গেছেন থেকে ওনার বকাঝকার অত্যাচার বেড়ে গেছে। ওর বাবা মারা গেছেন তখন সে ক্লাস 10-এ পড়ে। উনি মারা গেছেন থেকে তাকে লেখাপড়ার খরচ দেয় না তার সৎ মা। এই 3 বছর ধরে অরিন নিজের টাকা দিয়ে চলে। টিউশনি করিয়ে কিছু টাকা পায়, সেগুলো দিয়ে ওর লেখাপড়া চালায়। মাঝে মাঝে কম দাম দিয়ে কিছু জামা কাপড় কিনে। প্রতিদিন কলেজে যেতে হয়, জামা তো লাগবেই। ওর সৎ 2টা বোন, একটা ভাই। তার আর তার সৎ ভাই বোনদের মাঝে আকাশ পাতাল তফাৎ। ওদের পোশাকে আভিজাত্য আছে, চেহারায় সুখী ভাব আছে। আর সে ভাবতেই তাচ্ছিল হাসলো অরিন। অরিনের পড়তে ভালো লাগছে না, মন খারাপ হয়ে গেছে তার। এখন একমাত্র লুপার সাথে কথা বললে মন ভালো হবে। অরিন ফোন হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। লুপাকে ফোন দিতে হবে। লুপা তার বেস্ট ফ্রেন্ড, খুব অভিমানী মেয়েটা। অল্পতেই অভিমান করে বসে, আবার অল্প কিছুতেই তার অভিমান ভেঙে যায়। 3-4 বার কল দেওয়ার পরে রিসিভ করলো লুপা। লুপা কল রিসিভ করতেই ঝাঁঝালো গলায় বলল, ওই কুত্তি, তুই আমাকে কল দিলি কেন? সরি ইয়ার, ভুল হয়ে গেছে। অরিনকে ভ্যাং করে লুপা বলল, সরি ইয়ার, ভুল হয়ে গেছে। ফোন রাখ তুই, আর কোনো দিন আমাকে ফোন দিবি না। বললাম তো সরি। দেখ, তুই শুধু শুধু রাগ করিস। এটা রাগের কোনো কারণ হলো বল? অবশ্যই রাগের কারণ আছে। আমি প্রতিদিন কলেজ যাওয়ার সময় তোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি, আর তুই কলেজ শেষেই ফুরুত করে উড়াল দিস। বুঝলাম প্রতিদিন তোর টিউশনি থাকে, তাই আমাকে ফেলে চলে যাস। আজ তো তোর টিউশনি ছিল না, তাহলে আজ কেন আমায় ফেলে আসলি? আজ বাসায় অনেক কাজ ছিল ইয়ার। তুই থাক তোর কাজ নিয়ে, আমি রাখলাম। রাখলাম বলেই ফোন কেটে দিল লুপা। কিছুক্ষণ পরে আবার অরিনকে কল দিবে, দিয়ে সরি বলবে। এটাই এই মেয়েটার স্বভাব। অরিন রুমে আসতেই দেখলো তার সৎ বোন তানভি টেবিলের উপর পা তুলে পায়ে নীল পালিশ দিচ্ছে। তানভীর পা বারবার বইয়ের সাথে লাগছে। অরিন বড় বড় পা ফেলে দ্রুত হেঁটে এসে তার বইটা হাতে নিয়ে কিঞ্চিন ধমকের স্বরে বলল, তানভি, তুই কি দিন দিন ছোট হচ্ছিস? বইয়ে যে তোর পা লাগছে সেদিকে খেয়াল নেই তোর? আর সারা বাড়ির জায়গা থাকতে আমার টেবিলের উপর এসে কেন তোকে নেল পালিশ লাগাতে হবে? অরিনের মা চেঁচিয়ে তেড়ে আসলেন। কার টেবিল? কার টেবিল বলছিস? এটা তোর টেবিল? আমার বাবা আমাকে সব মালামাল দিয়ে দিয়েছে। এটা আমার বিয়েতে এসেছে, তোর মায়ের মতো ফকির নিবেশে আসিনি আমি। মা তুলে একটা কথা বলবা না। আমার মা এখানে কি করেছে যে আমার মাকে টানছো? একদম মুখে মুখে তর্ক করবি না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। করবো তর্ক? কি করবা তুমি? বলতে না বলতেই অরিনকে ঠাস ঠাস করে থাপ্পড় দিতে শুরু করলেন জহুরা, অরিনের সৎ মা। একটু আগে যে অরিন রান্না করতে যায়নি, সেই রাগটা এই সুযোগে ছেড়ে দিচ্ছেন তিনি।
অরিনের চুলের মুঠি ধরে বললেন, বলছিলাম না তর্ক করবি না, খেয়ে দিয়ে যে বেঁচে আসিস এই শুক্রিয়া আদায় কর। অরিনকে ধাক্কা দিয়ে ফেলে মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় অরিন। কপালটা গিয়ে খাটের সাথে বাড়ি খায়। কপাল থেকে হাত এনে সামনে তুলে ধরতেই দেখে পুরো হাত রক্তে লাল হয়ে গেছে। রক্ত দেখে কিঞ্চিত কেঁপে ওঠে অরিন। ওড়না দিয়ে তাড়াতাড়ি রক্ত মুছে নেয়। মোছার সাথে সাথে আবার কপাল লাল হয়ে যাচ্ছে রক্তে। কিছুতেই রক্ত পড়া বন্ধ হচ্ছে না। দৌড়ে গিয়ে তার পুরাতন একটা ওড়না খুঁজে বের করে ছিঁড়ে মাথায় বাঁধে। গায়ের ওড়নাটা ধুয়ে নেয়, নয়তো রক্তের দাগ বসে যাবে। অরিনের খুব খারাপ লাগছে মাথা ফেটে যাওয়ায়। দুদিন পরে সে লুপার বার্থডেতে তাদের বাসায় যাবে। এই প্রথম অরিন রাজি হয়েছিল যাওয়ার জন্য, আর এরই মাঝে মাথা ফাটিয়ে বসে আছে। লুপাকে নাও বলতে পারবে না, নয়তো তাহলে সব চুল ছিঁড়ে তার হাতে নিয়ে দিবে। 2 দিনে তো কাটা জায়গা ভালো হবে না। ডাক্তারের কাছে গেলে অবশ্য তাড়াতাড়ি ভালো হয়ে যেত, কিন্তু হাতে মাত্র 500 টাকা আছে। এই 500 টাকা এখন খরচ করে ফেললে লুপাকে কি দিয়ে গিফট দিবে সে? মাথা খুব ব্যথা করছে, কাটা জায়গায় খুব জ্বালাপোড়া করছে। খাটে বসে কাঁদতে লাগলো অরিন। কেন সেই ছোট থেকে তাকে এত অত্যাচার করেন উনি? ওনার কি একটু মায়া হয় না তার জন্য? আল্লাহ কি মায়া হয় না? ছোটবেলায় মাকে হারালো, বড় হয়ে বাবাকে। বাবা যদি থাকতো অন্তত একবার কান্নারত মুখটার দিকে তো তাকাতো। কিন্তু ওরা মা মেয়ে মিলে তো মারতে মারতে মেরে ফেললো, একবার মুখের দিকে তাকায় না। দিশান বাসায় ফিরল রাত 8টায়। ফিরতেই পুরো বাসায় হইচই শুরু হয়ে গেছে। তার মাথায় ব্যান্ডেজ দেখে সবাই অস্থির হয়ে গেল। সবাই তাকে ঘিরে ধরেছে। কি হয়েছিল? কিভাবে ফাটছে? কই ছিল কাল? ফিরতে দেরি হলো কেন? একের পর এক প্রশ্ন করতে করতে তার অবস্থা কাহিল করে দিচ্ছে। তার মা তো একেবারে কান্না জুড়ে দেয়। দিশানের বিরক্ত লাগছে সবকিছু। বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে। স্টপ। সাথে সাথে সবাই স্তব্ধ হয়ে যায়। দিশান চেঁচিয়ে বলে, আমি একটা কথা বুঝতে পারি না, তোমরা সব কিছুতে এত হাইপার হও কেন? কমন সেন্স বলতে কিছু নেই নাকি? আমি যখন এসেছি আমি তো এমনিতেই বলবো কই ছিলাম না ছিলাম। এভাবে প্রশ্ন করতে করতে আমাকে পাগল করে দিচ্ছ। আমিও তো মানুষ, তাই না? যখন যার যা ইচ্ছা কিছু মন চায় তখন সে সেটা করে উধাও হয়ে যায়। বালের জীবন, আর ভাল লাগে না। দিশান রাগে উপরে চলে যায়। সবাই হতভম্ব হয়ে গেল দিশানের বিহেভে। সে কখনোই এভাবে রাগে না। আজ এমন কি হলো যে এভাবে রাখলো? ভেবে পায় না তারা। নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে খাটে বসে দিহান। কাল ওই মেয়েটা বলা নেই ক নেই হঠাৎ করে উধাও হয়ে গেল। দিহান এখনো ক্লিয়ারলি বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। তাকে বোকা বানিয়ে একটা মেয়ে বিয়ে করে চলে গেল, তাও এমন খ্যাতমার্কা একটা মেয়ে। কাবিন নামার প্রয়োজনে বিয়ে করছে শুনে দিহান 440 ভোল্টের শক খেয়ে মস্তিষ্ক শূন্য হয়ে গেছিল। আসলেই দেখলো মেয়েটা নাই। মেয়েটাকে খুঁজতে খুঁজতে কাল সারা রাত চলে গেছে। দিনে তার এক বন্ধুর বাসায় ঘুমিয়েছিল। সারা রাত না ঘুমানোর কারণে ঘুম ভাঙতে অনেক সময় লেগেছে। দিহান এখন এমন একটা অবস্থার মাঝে আছে, কাউকে বলতেও পারছে না, আবার নিজেও কিছু করতে পারছে না। তার বন্ধু শাওনকে বলছিল। শাওন এসব শুনে তাকে পাগল বলেছে। পাগল তো যে কেউ বলবে। তন্দ্রার সাথে কথা বলার জন্য মনটা ছটফট করছে। দিহান রোহানের রুমে গেল। রোহান তার ছোট চাচ্চুর ছেলে, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। দিহান রোহানের রুমে গিয়ে দেখলো রোহান বসে বসে ফোন টিপছে। দিহান ধমকেশ্বরে বলল, ওই মোবাইল দে তো। দিহানের গলা শুনে কিঞ্চিত কেঁপে ওঠে রোহান। ভীতু চোখে একবার দিহানের দিকে আরেকবার ফোনের দিকে তাকালো। দিহান ছু মেরে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে আসলো। রোহান একটা মেয়ের সাথে চ্যাট করছিল। দিহান আপাতত এসব পাত্তা দিল না। তন্দ্রার নাম্বারে ডায়াল করলো। 2 বার রিং হওয়ার পর 3 বারের বেলায় ফোন রিসিভ করলো তন্দ্রা। হ্যালো, কে বলছেন? তন্দ্রা, আমি দিহান। দিহান, তুমি কই ছিলা তুমি? জানো কত কল দিয়েছি তোমায়? তোমার ফোন বন্ধ দেখে আমার কলেজে শুকিয়ে গেছে। আমি তো ভেবেই নিয়েছি সকালে তোমার বাসায় যাব। সরি, আমার ফোনটা ভেঙে গেছে। আর তোমাকে আসতে হবে না। 2 দিন পরেই লুপার বার্থডে, তখন আইসো। ওকে।
অনেকক্ষণ হলো তন্দ্রার সাথে দিহান কথা বলছে। এরই মাঝে রুহান বেশ কয়েকবার দরজার পাশ দিয়ে হেঁটে গেছে আর চোখে বারবার দিহানের রুমের দিকে তাকিয়েছে। দিহান বুঝতে পারছে রুহানের এই ছটফট করার কারণ এই মোবাইল ফোন। দিহান ফোনটা রেখে নাম্বার কেটে তার বোন দিয়াকে ডাক দেয়। দিয়া এসে ভাইয়ের পাশে এসে দাঁড়ালো। দিহান দিয়াকে বলল, লেখাপড়া কেমন চলছে তোর? ভালোই চলছে। আম্মুকে বলে দিস লুপার বার্থডেতে তন্দ্রা আসবে। আচ্ছা এই ফোনটা রোহানের কাছে দিয়ে যাবি। আচ্ছা। দিয়া চলে যাওয়ার পরে দিহান চিত হয়ে খাটের মাঝখানে শুয়ে পড়ল। তার মনের অস্থিরতা এখনো কমেনি। ভেবেছিল তন্দ্রার সাথে কথা বললে মনটা শান্ত হবে, কিন্তু না, তার মন এখনো অস্থির। বারবার ওই মেয়েটার কথা মনে পড়ছে। আংশিকভাবে তার বিয়ে হয়ে গেল, আবার বিয়ের পরে বউ কাবিননামা নিয়ে উধাও। এটা অস্থিরতার জন্য যথেষ্ট কারণ। কিছুক্ষণ পরে হুড়মুড়িয়ে রুমে ঢুকলো দিশা, লুপা, ইসি, তিনজন এসে তাকে ঘিরে বসে। ইসি তার বড় চাচ্চুর মেয়ে আর লুপা তার ছোট চাচ্চুর মেয়ে। দিশা বলে, ভাইয়া তুই তন্দ্রা আপুকে আসতে বলেছিস? জানিস বাবা কি করবে? তোদের বিয়েটা যে মেনে নিয়েছি এইটাই অনেক, বুঝলি? এখন বিয়ের আগে বাড়িতে এনে ঝামেলা করতে চাস? বিয়ের আগে হবে কেন? আমি তো বিয়ে করে ফেলছি। ইসি কপালে চোখ তুলে বলল, কি? তুই বিয়ে করে ফেলেছিস? দেখেছিস তোরা, আমি আগেই বলেছিলাম এই তন্দ্রা মেয়েটাকে আমার বেশি সুবিধার মনে হয় না। ওই চুপ কর তুই। সব সময় শুধু তন্দ্রাকে নিয়ে বাজে কমেন্ট করবি না। আমি তোরে বলছি আমি তন্দ্রাকে বিয়ে করছি। তোরা ফাজলামি করছিস আর আমার টেনশন হচ্ছে। আপু জানলে কি যে হবে। তোর এত টেনশন কিসের শুনি? আর শোন, কিছুদিন পরে তন্দ্রা এ বাড়ির বউ হবে, তাই তন্দ্রার পুরো হক আছে এই বাড়িতে আসার। ওদের কথার মাঝে লুপা বলল, আমি অত শত বুঝি না বাবা। আমি আমার বেস্টুকে কত কষ্ট করে আমার বার্থডেতে আসার জন্য রাজি করিয়েছি। এখন যদি তোমাদের তন্দ্রাচন্দ্রার কারণে আমার বার্থডে পার্টি দিতে মেজো আব্বু না বলে দেয়, তাহলে কিন্তু আমি সবগুলোর চুলে আগুন ধরিয়ে দিব। তুই খোটা দিলি? তোর বার্থডে বলে আমায় খোটা দিলি? ঠিক আছে, আমি কালই একটা পার্টি দিচ্ছি। তুই কি উপলক্ষে পার্টি দিবি? আমার বিয়ের খুশিতে। আচ্ছা, ওই তন্দ্রা বুচিকে বিয়ে করার জন্য এত খুশি? ডোন্ট কল তন্দ্রা বুচি, শি ইজ প্রিটি। ওরে ইসি লুপা, আমাকে কেউ একটু নীল হলুদের মদ দে, বই খেয়ে মাতাল হই। বোনের কথায় দিশান কিঞ্চিত রাগী স্বরে বলল, দেখ তোরা কিন্তু আমাকে নিয়ে মজা করছিস। আমি এমনিতেই টেনশনে আছি। তোর আবার কি টেনশন? বইয়ের টেনশন, টুপ করে যে আকাশ থেকে পড়ে আমাকে বিয়ে করে ফুরুত করে উড়ে গেল, তার টেনশন। দিশানের এমন কথায় হো হো করে হেসে ওঠে ইসি, দিশা ও লুপা। কথাটা সত্যি হলেও কেউ কথাটা সিরিয়াসলি নেয়নি। একটা ক্লাস করেই কলেজ থেকে বেরিয়ে আসলো লুপা। আচ্ছা, অরিন আসেনি। অনেকবার কল দেওয়ার পরেও কল ধরেনি। লুপার কাছে সবকিছু ঠিক লাগছে না। মনটা ছটফট করছে অরিনের খবর জানতে। কাল তার বাসায় অরিনের যাওয়ার কথা। অরিন যদি কাল না যায় ভাবতেই মনটা খারাপ হয়ে গেল লুপার। খিদে লাগছে কিন্তু কিছু খেতে মন চাচ্ছে না। একটা রিক্সা নিয়ে অরিনদের বাসার সামনে চলে আসলো লুপা। এটা অবশ্য অরিনদের বাসা না, ওরা ভাড়া বাসায় থাকে। রিক্সা থেকে নেমে লুপা বাসায় গিয়ে একবার তাকালো। 2 তলার একটা বিল্ডিং ভূতের বাড়ির মতো লাগে লুপার কাছে। বাড়ির মালিক কি এতই কিপটা? রংটং করলে কি হয়? রিক্সা ভাড়া দিয়ে গেটের ভেতরে গেল সে। কলিং বেল দিতেই দরজা খুলে দিল তানবি। মনে হয় দরজার কাছেই ছিল। লুপা বলল, তানভি, অরিনকে একটু ডেকে দিবে প্লিজ? ভিতরে আসো না আপু। লুপা ভেতরে ঢুকলো। তানবি বলল অরিন তার রুমের কাছে। লুপা অরিনের রুমে গেল। অরিন বসে বসে বই পড়ছিল। লুপাকে দেখে অবাক হয়ে বলল, লুপা, তুই কলেজে আসিসনি? অরিনের মাথায় কাপড়ের পট্টি বাঁধা দেখে লুপা অরিনের জবাব না দিয়ে হন্তদন্ত হয়ে বলল, তোর মাথায় কি হয়েছে? এভাবে বেঁধে রাখছিস কেন? তুই ঠিক আছিস তো? মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, কপালের দিকে একটু চিলে গেছে, আর কিছুই না। মাথা ঘুরে পড়িস কেমনে তুই? আচ্ছা বাদ দে, কলেজ যাসনি? খাটের উপর বসতে বসতে লুপা বলল,
গিয়েছিলাম, তুই নাই তাই ভালো লাগছিল না, চলে এসেছি। এবার যা, আমার জন্য 1 কাপ গরম চা বানিয়ে নিয়ে আয়, সাথে বিস্কুটও আনবি। ওকে, তুই বস, আমি 5 মিনিটের মধ্যে নিয়ে আসছি। অরিন কিচেনে গেল চা বানাতে। সে কিচেনে ঢোকার সাথে সাথে জহুরা বেগম অরিনের সৎ মা ঢুকলেন কিচেনে। উনি অরিনকে বললেন, একটু চিনি রয়েছে, আজকে বাজার করতে পারবো না, এই চিনি দিয়ে আজ চলতে হবে। 1 গ্লাস পানি খাইয়ে বিদায় কর। যতটুকু চিনি এখন লাগাবো, পরে আমি বাজার থেকে এনে দিব। বলতে বলতে চায়ের পাত্রে পানি নিয়ে চুলায় বসায় অরিন। জহুরা বেগম এসে চুলা বন্ধ করে পাত্র থেকে পানি ফেলে পাত্রটা আবার জায়গা মতো রেখে বললেন, গ্যাস কিনতেও টাকা লাগে, চিনি কিনতেও টাকা লাগে। 2 দিন পর পর সতীনদের এনে খাওয়াবা, নিজে রোজগার করে খাওয়াও আমার টাকায় না। 1 টাকা দিয়ে তো আর সংসারে হেল্প করছো না, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছ। বলে কিচেন থেকে বেরিয়ে গেলেন তিনি। যেতে যেতে বলে গেলেন, রান্না করতে বললে মাথা ব্যথা, কিচেনে আসা যায় না। এখন মাথা ব্যথা নেই, অন্যের ঘাড়ে চড়ে ঘোড়া দৌড়ালে মজা লাগে। অরিন কান্না করে দিল। লোপা যতদিন তার বাসায় আসে একদিনও কিছু খেতে দিতে পারে না। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। লোপাকে নিয়ে কি করবে? খালি হাতে গিয়ে কিভাবে সামনে দাঁড়াবে? অরিনের লজ্জা করছে লোপার সামনে যেতে। অনেকক্ষণ পরে চোখের পানিটা মুছে অরিন ধীর পায়ে রুমে আসলো। আসতে লোপা বলল, কই রে, চা কই? অরিন শুকনো হাসলো। আলমারি খুলে 500 টাকার নোট বের করে এসে বলল, আমার সাথে আয়। কই যাব? আগে আয় তো। বল না কই যাব। ঘরে গ্যাস নেই আর, চল। লোপাকে নিয়ে অরিন একটা রেস্টুরেন্টে ঢুকলো। তাদের 2 বছরের বন্ধুত্বের এই প্রথম অরিন লোপাকে নিয়ে কিছু খাওয়াবে। লোপা সবসময় দামি জিনিস গুলোই তাকে খাইয়েছে, যেগুলোর দাম অনেক। সে জানেও না 500 টাকা দিয়ে সে আর কি খাওয়াবে। অরিন লোপাকে বলল, কি খাবি বল। বলতে দেরি হলেও লোপার অর্ডার করতে দেরি হয়নি। মেয়েটার প্রচন্ড খিদে লেগেছে বোঝাই যাচ্ছে। লোপার খাওয়ার মাঝখানে কল আসলো। তার বাসা থেকে অরিনকে আসছি বলে সে অর্ধেক খাবার রেখে সে চলে গেল। এটা অবশ্য লোপার জন্য কিছুই না, কিন্তু অরিনের জন্য অনেক কিছু। বিলের কাগজ হাতে নিয়ে অরিন চোখ কপালে তুলে বলে, 2000 টাকা? অরিন শুকনো একটা ঠোক গিলে ওয়েটারকে বলল, বিল এত বেশি আসলো কেন? বেশি কই ম্যাম, সঠিক বিল তো এসেছে। অরিন চিন্তায় পড়ে গেল। কি করবে সে? ওয়েটার তাকে চিনে, কারণ লোপা তাকে নিয়ে রোজ এই রেস্টুরেন্টে আসে। অরিন ওয়েটারকে বলল, আসলে আমি 500 টাকা নিয়ে বের হয়েছি, আর টাকা নেই আমার কাছে। আর 500 রাখুন, আস্তে আস্তে আমি পরিশোধ করে দিব। না ম্যাম, আমাদের এখানে এমন কোনো নিয়ম নেই। আপনি টাকা পরিশোধ করে তারপরই এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। আমি সত্যিই দিয়ে দিব পরে, আমাকে তো আপনারা চিনেন। আমাদের এখানে চেনাচেনির কোনো নিয়ম নাই ম্যাম। আপনি টাকা দিয়ে তারপরেই এখান থেকে যাবেন। আমি একটু ওয়াশরুম থেকে আসতে পারি? শিওর। অরিন ওয়াশরুমে চলে গেল। বেদিশার মতো পুরুষদের ওয়াশরুমে ঢুকে গেছে। কেউ একজন দাঁড়িয়ে হিসু করছে। অরিন নাক ছিটকে বেরিয়ে যেতে লাগলো। 2 কদম গিয়ে থেমে গেল। এ কাকে দেখলো সে? পিছনে তাকে আয়নার দিকে তাকালো। দিহান চোখ বন্ধ করে মুখে শীষ বাজাচ্ছে আর হিসু করছে। অরিন 2-1 না ভেবে প্রশ্ন ছুড়ে মারল, হাই, কেমন আছেন? আচমকা কার কথা কানে আসতেই ধচমচিয়ে উঠল দিহান। তাড়াতাড়ি চেন লাগিয়ে পেছনে তাকিয়ে অরিনকে দেখে ভূত দেখার মতো চিৎকার দিয়ে ওঠে, আহ! আরে আসতে, বাইরে থেকে মানুষ চলে আসবে। এই বেটি, আপনি এখানে কি করেন? হোয়াট ইজ বেটি? এখানে মেয়েদের আসা নিষেধ। আপনি এখানে এসেছেন কেন? 1 মিনিট, আপনি ওই মেয়েটা না সেদিন আমাকে বলির পাঠা বানিয়েছিলেন? ও মা, মনে আছে? আবার মাত্র 3-4 দিনে ভুলেও গেলেন? দিহান শার্টের হাত ফোল্ড করতে করতে অরিনের দিকে এগোতে এগোতে বলল, আজকে তোমাকে পেয়েছি মেয়ে, আজকে তোমাকে আমি ছাড়বো না। বলো, তোমাকে কে পাঠিয়েছে এমনটা করার জন্য? ওয়াশরুমে ঢুকিয়ে জোর জবরদস্তি করেছে। চিল্লে লোক জড়ো করবো? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার খুব শখ, তাই না? ওকে ঠিক আছে, চিল্লাচ্ছি আমি। অরিন চিল্লাতে যাবে তার আগেই দিহান অরিনের মুখ চেপে ধরে। এই মেয়েটাকে দিয়ে তার একটুও বিশ্বাস নেই। এই মেয়ে, কথায় কথায় হুমকি দাও কেন? আমি ধরলে তুমি নড়তে পারবা? অরিন মুখ ছাড়ানোর জন্য ছটফট করছে। দিহান বলল,
মুখ খুলে দিলে চিল্লাবা না তো? অরিন মাথা নেড়ে না বুঝালো। দিহান ছেড়ে দিল। অরিন বড় বড় কয়েকটি শ্বাস ছেড়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি মানুষ? এভাবে কেউ কাউকে ধরে? জি না, সবাই তো আপনার মতো ধরে একেবারে বিয়ে করে ছাড়ে। একবার আপনি একবার তুমি, অশিক্ষিত নাকি? ও হ্যালো, আমার 14 গোষ্ঠীর মাঝে কেউ অশিক্ষিত না। আর হ্যাঁ, নিজের ড্রেস আপ দেখো, গাইয়া টাইপ লাগছে। আর মাথায় এটা কি বাঁধছো? কাপড়ের পট্টি? দেখে তো মনে হচ্ছে বস্তিতে থাকো। আর এসেছো দিহান চৌধুরী শিক্ষা মাপতে। কথাগুলোয় অরিন অনেক আঘাত পেল, কিন্তু প্রকাশ করলো না। স্বাভাবিক স্বরেই বলল, আচ্ছা বাদ দিন, আমাকে 2000 টাকা দিন তো। কি তুমি এখন দেনমোহর দাবি করছো? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। আমি তো আপনার কাছে এমনিতেই টাকা পাই, এটা আমার হক। তবে আপাতত আমাকে 2000 টাকা ধার দিলেই হবে। এই মেয়ে, সত্যি করে বলো তো তুমি কে? কে তোমায় পাঠিয়েছে? তুমি কার দলে কাজ করো বলো? 2000 টাকা চেয়েছি বলে এত প্রশ্ন করছেন? আমি তো কাবিনের টাকা চাইনি। পাবলিকের পিটানি খেতে মন চায়, চিল্লিয়ে লোক জড়ো করে বলি আপনি আমায় জোর করে বিয়ে করে এখন বউয়ের অধিকার দিচ্ছেন না। ওরে কি সাংঘাতিক মেয়ে! এই মেয়ে, আমি তোমায় জোর করে বিয়ে করছি নাকি তুমি আমায় জোর করে বিয়ে করছো? দেখেন, আপনি আমায় 2000 টাকা দেন, আমি বিদায় হই এখান থেকে। মামার বাড়ির আবদার দেব না টাকা। আগে বলো তুমি কার দলে কাজ করো? ওয়েট, বলছি। বলেই অরিন দিহানের দিকে পা বাড়ালো। দিহান শুকনো একটা ঠোক কেঁদে পিছাতে লাগলো। পিছাতে পিছাতে দেয়ালের সাথে ভিড় ঠেকে গেল। অরিন গিয়ে বিছানার একদম পাশে দাঁড়ালো। দিহান ভীতু স্বরে বলল, দেখো, আমার একটা জিএফ আছে, প্লিজ আমার ইজ্জত হানি করো না। অরিন দিহানের ভীতু চোখে চোখ রেখে বাঁকা ঠোঁটে হাসছে। দিহানের প্যান্টে হাত রাখতেই দিহান চোখ খিচে কাদো কাদো ফেস বানিয়ে বিড়বিড় করে কিসব বলছে, আর ভয়ে কাচুমাচু হয়ে কাঁপছে। অরিন দিহানের পকেট থেকে ওয়ালেটটা বের করে সেখান থেকে 2000 টাকা নিয়ে ওয়ালেটটা আবার পকেটে রেখে বেরিয়ে গেল। অরিন যাওয়ার পরে দিহান কোনো সারা শব্দ না পেয়ে এক চোখ বন্ধ রেখে এক চোখ মেলে তাকালো। অরিন নাই, ভূতের মতো দাঁড়িয়ে গলা বাড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। কোনো দিকে না দেখে দৌড়ে বেরিয়ে আসলো। ওয়াশরুমে একটা মেয়ের সাথে পাবলিক দেখলে শুধু সে জুতা পিটা খেত না, তার পরিবারের সম্মানও নষ্ট হতো। অরিন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। দিহান দৌড়ে আসলো। সে বেরোতে যাবে তখনই ওয়েটার তাকে আটকে ফেলে। স্যার, টাকা দিয়ে যান। দিহান তাড়াতাড়ি পকেট থেকে টাকা বের করে 500 টাকার জায়গায় 1000 টাকা দিয়ে এক দৌড় মারলো। ওয়েটার পেছন থেকে ডেকে বলল, স্যার, আপনার বাকি টাকা নিয়ে যান। দিহানের কানে গিয়ে সে কথা পৌঁছালো না। সে ওয়ারিনের খুঁজে চলে গেল। কিছু করতে পারুক আর না পারুক, মেয়েটা কই চায় সেটা তো সে দেখতেই পারবে। দিহান রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কার সাথে অনেক জোরে ধাক্কা খেলো। এত জোরে সে পড়েই গেল। চোখ তুলে তাকিয়ে দেখল তার বেস্ট ফ্রেন্ড নীল দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি উঠে হন্তদন্ত হয়ে বলল, দোস্ত, এদিকে একটা মেয়েকে যেতে দেখেছিস? হ্যাঁ দেখেছি তো, একটা না শত শত দেখেছি। রাস্তা একটা তাকা, কত সুন্দর সুন্দর মেয়ে ইয়ার, না দেখে তাকা যা। শালা সব সময় শুধু মেয়েদের দিকে তাকাস। আমি তো শুধু তাকাচ্ছি, তুই তো দৌড়াচ্ছিস। দিহান এদিক ওদিক তাকালো, কোথাও মেয়েটাকে দেখা যাচ্ছে না। দিহানের মন খারাপ হয়ে গেল। নীল দিহানের পিঠ চাপটে বলল, মাম্মা, সিরিয়াস কেস মনে হচ্ছে, ব্যাপার কি? দিহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে কিছু না, তুই আসবি তো কাল? কোথায়? বললাম না লুপার বার্থডে। অবশ্যই যাব, আগে বল তোর লালির কি খবর? ভালোই আছে। ভালো তো থাকারই কথা। দুদিন পর পর ফোন করে বলল, বাবু আমার টাকা লাগবে, আর বাবু টাকা পাঠিয়ে দিল। তোদের সব বুঝি না ভাই, প্রেমটা টাকার উপর দাঁড়িয়ে আছে। ওর হক আছে আমার টাকার উপর। দুদিন পরে আমাদের বিয়ে হবে, টাকা চাইতেই পারে। এত খারাপ করে দেখছিস কেন? বিয়ে হলে ভালো, অন্য মেয়ের সাথে হলে তো তোমার অনেক টাকা লস মামা। বিয়ের পরে অবশ্যই হবে। আমি তন্দ্রাকে ছাড়া কোনো মেয়ে বিয়েই করব না। সকাল 9টায় শাওন আর নীল চলে আসলো দিহানের বাসায়। কলিং বেল দিয়ে দুজন দাঁড়িয়ে আছে, কেউ এসে দরজা খুলে দিচ্ছে না। নীল শাওন দুজন ব্ল্যাক টি শার্ট পরেছে, ব্ল্যাক জিন্স, 6 প্যাক, ফর্সা বডিতে এমন ড্রেস আপে দুজনকে হিরো লাগছে। চিল্কি চুলগুলো উপরের দিকে তুলে খাড়া করে রাখছে, হাতে ব্ল্যাক ওয়াচ,
দুজনের কাঁধে ব্যাগ, দেখে মনে হচ্ছে দুজন যমজ ভাই, শুধু ফিগারটা আলাদা। দাঁড়িয়ে থাকতে থাকতে শাওন বিরক্ত হয়ে নীলকে বলল, হারামি, দেখলি তো এখনো সবাই ঘুমিয়ে আছে। আমি আগেই তোকে বলেছিলাম দুপুরের দিকে যাই। তুই বিরক্ত হলে তুই যা। সত্যি কিন্তু চলে যাব। ওকে, জাগা ভাগ। শাওনকে সরিয়ে নীল এসে একের পর এক কলিং বেল দিতে লাগলো। শাওন বলল, নীল, এটা কিন্তু ভদ্রতার মাঝে পড়ে না, ওদের ডিস্টার্ব হবে না? কেমন ইয়ার, সবকিছু ভাবলে চলে? নীল আবারও কলিং বাজাতে লাগলো। লোপা এসে দরজা খুলে দিল। কোকড়া চুলগুলো এলোমেলো, চোখে মোটা ফ্রেমের চশমা, কালো রঙের একটা টপস পরা, সাদা রঙের একটা লেগিংস। কেমন যেন পিচ্ছি পিচ্ছি লাগছে। নীল লোপার দিকে হা করে তাকিয়ে আছে। সদ্য ঘুম থেকে উঠে আসা মেয়েটাকে দেখতে কিউটে ডিব্বা লাগছে। লোপা দাঁতে দাঁত চেপে বলল, কলিং বেল বাজাচ্ছেন কেন? এটার ভিতর ঢুকে গেলেই পারেন। নীল বলল, কলিং বেলের ভিতরে বুঝি ঢোকা যায়? আমার না জানা ছিল না। সকাল সকাল মানুষের বাড়িতে আসেন, লজ্জা করে না? আমার না একটু লজ্জা করে না। এই শাওন, তোর করে? ঘরের ভেতর উকিঝুঁকি করছিল। শাওন নীলের ধাক্কায় হুশ আসে তার। হতভম্ব হয়ে নীলের দিকে তাকায় সে। সত্যি বলতে এতক্ষণ ওরা দুজন কি কথা বলছিল তার কান দিয়ে ঢোকেনি। ইতস্তত হয়ে লোপাই বলল, হ্যাপি বার্থডে কিউটি। লোপার গরম চোখ শীতল হয়ে গেল, কপালে কুচকানো বিলীন হয়ে গেল, মুখে লজ্জার আভা ফুটে উঠল, চোখের কোণে হাসি রেখা টেনে বলল, থ্যাংক ইউ সো মাচ। নীল বলল, শাওন, তোর ওকে কোন দিক থেকে কিউট মনে হয় রে? তাকে দেখ, ওর নাক তো বোচা। লোপা নীলের দিকে অগ্নি দৃষ্টিতে নিক্ষেপ করে চলে গেল। নীল শাওন ভেতরে ঢুকলো। আসলে তারা যা ভেবেছিল তাই, সবাই এখনো ঘুমে আছে। দিশানের রুমে গেল দুজন। শাওন গিয়ে দিশানকে জাগালো। দিশান ওঠেনি। নীল বলল, এভাবে নয় মাম্মা, ভালোভাবে জাগানো লাগবে। বলে ওয়াশরুম থেকে মগ ভর্তি পানি এনে দিশানের উপর ঠেলে দিল। দিশান লাফ দিয়ে উঠল। নীল বলল, কিরে, বিছানায় শুয়ে হিসুকার এখনো সারছিস নি? নীলের উপর একটা বালিশ ছুঁড়ে মেরে দিশান বলল, হারামি, তোর কারণে এই দুইবার আমি মেয়েটাকে ধরতে পারিনি। কোন মেয়েটা? তোর ললিপপ? তোর খালাম্মা। রাগে হনহন করে দিহান ওয়াশরুমে চলে গেল। নীল আর শাওন হাসতে লাগলো। দিশান নিশ্চয় কোনো মেয়েকে স্বপ্নে দেখেছে, আর তারা এসে তার স্বপ্নে পানি ঢেলে দিল। অনেকক্ষণ পরে দিশান, শাওন ও নীল ডাক আসে নিচে যাওয়ার জন্য। শাওন নিচে যাওয়ার সময় চারদিকে চোখ বুলিয়ে কাউকে খুঁজল। মনটা তার তৃষ্ণার্ত কাউকে একটা পলক দেখার জন্য। নিচে নামতেই দিশানের বড় মা এগিয়ে এসে বললেন। শাওন বলল, ওনারা সময় পেলে আসবেন সন্ধ্যার দিকে। লোপা তখন টেবিলে বসেছিল। এই লোপাকে শুনিয়ে শুনিয়ে বলল, আন্টি, আমরা যত সকাল সকাল এসেছি, আমার না লজ্জা করছি। সকাল সকাল কোথাও গেলে আপনার কি লজ্জা করে? লোপা নীলের দিকে অগ্নির দৃষ্টিতে তাকালো। নীল একবার আর চোখে তাকিয়ে আর তাকায়নি। রাস্তার টেবিলে বসলো তারা। রুহান দিয়া এসে বসলো লোপার দুপাশে। দিহান, নীল, শাওন তারা এক পাশে। দিহান বলল, বাবা আর চাচুরা কই? লোপার মা টেবিলের উপর ডিম ভাজার প্লেট রাখতে রাখতে বললেন, সবাই তাদের কাজে চলে গেছে। নীল চোখ তুলে তাকালো লোপার মায়ের দিকে। উনি সবুজ রঙের সালোয়ার কামিজ পরেছেন, বড় চুলগুলোয় বেনি করা। চেহারায় বয়সের কোনো ছাপ নেই। ওনাকে দেখে লোপার মা বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে লোপার বোন। উনি তো খুব ছটফটে স্বভাবের। নিজের প্রশংসা শুনতে ওনার অনেক ভালো লাগে। শাওন ও নীলকে প্লেটে ডিম ভাজা তুলে দিয়ে চেয়ার টেনে তিনিও বসলেন। শাওন মুখে তুললেন, উনি প্রশ্ন ছুড়ে মারলেন, ডিম ভাজা কেমন হয়েছে? একদম পারফেক্ট, তাই না? আমি ভাজছি, ছোট ভাবি ভাজলে তো কেউ মুখে দিতে পারে না। কি তিতা বাবা গো! দিহানের মা রাগে লুকে তাকালেন। একদিন একটু লবণ বেশি হয়েছে বলে প্রতিদিন এভাবে বলবে? শাওনের গলা দিয়ে খাবার নামছে না। মনে হচ্ছে সে ডিম ভাজা নয়, ডিরেক্ট লবণ খাচ্ছে। উনি নিজের তিতা বানান, আবার অন্যের দোষ দিচ্ছেন। নীল একটু মুখে নিয়ে তারও একই অবস্থা। চোখ বড় বড় করে দুজন দুজনের দিকে তাকিয়ে কাদো কাদো ফেস বাঁধিয়ে লোপার মায়ের দিকে তাকালো। উনি বেশ আগ্রহ নিয়ে তাদের দিকে তাকিয়ে আছেন। নীল এক গ্লাস পানি ঠেলে ঠক ঠক করে পানিটা খেয়ে খাবার খেয়ে নিচে নামলো।
তারপর লুপার আম্মুকে বলল, ওয়াও, এত মজার ডিম ভাজা আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ জীবনে খায় নাই। আমি আমার বাপের জন্মে এমন ডিম ভাজি খাই নাই। এত মজা হয়েছে যে মজা খেয়ে আমার সুইসাইড করতে ইচ্ছা করছে। লুপার আম্মু অবাক হয়ে বললেন, ও মা, সুইসাইড করতে ইচ্ছে করছে কেন? এই যেমন খাবার আমার বাপের জন্ম খাই নাই, আজ খেলাম, সেই খুশি ঠেলায় আর কি। লুপার আম্মু খুশিতে গদগদ করে সব ডিমগুলি তার প্লেটে তুলে দিলেন। নীল এবার কেঁদেই দিবে এমন একটা অবস্থা। দিহানের আম্মু এসে নীলের পাশে দাঁড়িয়ে বললেন, লজ্জার কিছু নেই বাবা, তোমার ভালো লেগেছে, খাও। নীল বলল, না আন্টি, আসলে আমার পেট ভরে গেছে। দিহানের বড় মা এসে বললেন, ওই ছেলে, চুপচাপ খাও, মাত্রই তো খেতে বসলা, এখন পেট ভরলো কেমনে? নীল বলল, আসলে ডক্টর আমাকে ডিম খেতে নিষেধ করেছে। লুপা বলল, নীল ভাইয়া একদিন খেলে কিচ্ছু হবে না, খেয়ে নিন। লুপার মা মুখ মলিন করে বললেন, ও বুঝেছি, মজা হয়নি তাই না? নীল এবার মহা বিপদে পড়ল। একটু পরোটা ছিঁড়ে মুখে নিল। সবাই তার দিকে তাকিয়ে আছে, তাই একটু ডিম ভাজাও নিল। নীল গিলতে পারছে না, বারবার কাদো কাদো ফেস বানিয়ে শাওনের দিকে তাকাচ্ছে। নীলের এমন কাণ্ডে দিহান বুঝে গেল ব্যাপারটা কি, তাই সে লুপার আম্মুকে বলল, ছোট আম্মু, তুমি এত কষ্ট করে বানালা, তুমি খাবা না? পুরো একটা ডিম ভাজা হাতে দিয়ে বলল, এই নাও, হা করো। বলে ওনার মুখে ডিম ভাজা ঢুকিয়ে দিল। উনি মুখে নিয়েই মার্বেলের মতো চোখ বানিয়ে মূর্তির মতো বসে থাকলেন। রুহান বলল, আম্মু সব পারফেক্ট তো? উনি মুখ চেপে উঠে দৌড় মারলেন। দিহানের মাও তার বড় মা কিছুই বুঝলেন না। লুপা হাসতে হাসতে বলল, এখন আব্বু থাকতে আম্মুকে ইচ্ছে মতো পচাতো। আমি তো আম্মু বানিয়েছি শুনি আর খাই। একমাত্র বড় আম্মু ছাড়া কেউ ভালোভাবে ডিম ভাজতে পারে না। নাস্তা করে তিনজন বাইরে বেরিয়ে গেল আর বিকেলে বাসায় আসলো। ততক্ষণে পুরো বাসা ভরে গেছে মেহমানে। 3 বন্ধু মিলে বসলো বাগানে। দিহান চোখ বন্ধ করে দোলনায় বসে আছে। শাওন একটা বল নিয়ে পিলারে মারছে, আবার ব্যাক করছে তো আবার মারছে, আর নীল গান গাইছে। দিহান আরেকবার বিরক্ত হয়ে বলল, তোর গানের থেকে কুত্তা ঘেউ ঘেউ শুনতে ভালো লাগে। নীল এসব কথা কানে নিল না, সে তার মতো গান করেই যাচ্ছে। চুমকি চলেছে একা পথে, দিহান তোর বউ আসছে। গানের মাঝখানে নীলের এমন কথায় দিহান ধরফরিয়ে উঠে কই কই বলে চারদিকে তাকায়, যেন সে আসামি আর তাকে তাড়া করে পুলিশ এসেছে। গেটের দিকে তাকিয়ে দেখলো তন্দ্রা হেলে দুলে হেঁটে আসছে। পিঙ্ক কালারের একটা গাউন পরেছে, এটা কাল দিহান নিজেই কিনে দিছে। তাদের বাসার সব মেয়েরা পিঙ্ক গাউন কিনেছে, তাই সেও তন্দ্রাকে দিল। 80 কেজি মেকআপ মুখে। তন্দ্রাকে দেখে দিহান একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। নীলের দিকে রাগি লোকে তাকিয়ে বলল, এটা কি নীল? সিরিয়াস বিষয় নিয়ে মজা করার মানে কি? আমি তো সবসময় এভাবে বলি, আজ নতুন কি? আগে বলতি, এখন আর বলবি না, নিষেধ করে দিলাম। তন্দ্রা এসে দাঁড়ালো তাদের সামনে, ন্যাকামি করে বলল, বেবি, তুমি ওকে বকছো কেন? না, ভাবি বকছে। আর বকলেও তোমার এমন কথা শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। নীলের কথায় তন্দ্রা হেসে বলল, নীল ভাইয়া, তুমিও না অনেক দুষ্টু। হ্যাঁ ভাবি, আর তুমি একদম আমার কিটকেট ভাজির মতো। ও না একদম তোমার মতো করে নাকে নাকে বলে। নাকে নাকে কথা কেমনে বলে? এই যে বড় যখন বাচ্চাদের মতো কথা বলতে চায়, তখন যেভাবে কথা স্বর হয়ে যায় আর কি। মানে? দিহান নীলকে আর কিছু বলতে না দিয়ে বলল, ওই যা তো তোরা। নীল শাওন চলে গেল। তন্দ্রা দিহানের গলা জড়িয়ে ধরল। দিহান নিজেকে ছাড়িয়ে বলল, তন্দ্রা সবসময় ঘেঁষে লেপটে থাকতে চাও কেন? এগুলো আমার পছন্দ না। নিরামিষ। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমার প্রতি তোমার কোনো ফিলিংসই নেই। ফিলিংস থাকলে এভাবে আমার ছোঁয়াতে বিরক্ত হতা না। চুপ করো, অলওয়েজ ঝগড়া করো না। ফিলিংস না থাকলে কি বিয়ে করতে চাইতাম? ওকে বাদ দাও, এখন আসো আমার সাথে, আমার একটা কাজ আছে। কি কাজ? আর কই যাব? বাবু, আমি তো হোস্টেলে থাকি, জানোই তো। আমি বাসায় যেতে পারিনি। দেখো, গায়ে কোনো অলংকারও নেই। এভাবে ফকির নিমেষে অনুষ্ঠানে থাকবো কেমনে? সবাই কি বলবে?
গলায় এত বড় একটা হার, হাতে এতগুলা চুড়ি, কানে ইয়া মোটো ঝুমকা, তারপরে বলছো কোনো অলংকার নেই? এগুলো তো নর্মাল, সবসময় পরি বাবু। পার্টিতেও এগুলো পরবো? তুমি কিপটামি করছো। ওকে, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি কিনে নিয়ে আসো। তুমি যাবা না? দেখো, বাসায় অনেক কাজ আছে, বাবাও বাসায়, এখন কোথাও যেতে পারবো না। আমি টাকা বিকাশ করছি, তুমি চলে যাও। তন্দ্রা চলে গেল। দিহান যেন হাঁপ ছেড়ে বাঁচল। পেছনে ঘুরতেই দেখলো দিশা আর ইসি কোমরে হাত বেঁধে রাগে লুকে তাকিয়ে আছে। দিহান পাশ কেটে চলে যেতে চাইলে দুজন পথ আটকে ফেলে। কি পিলারের মতো দুইটার সামনে দাঁড়িয়ে আছিস কেন? কাল বলেছিলাম আমার শপিং এর জন্য কিছু টাকা দে, কি বলেছিলি? হাতে টাকা নেই, আজ বলতেই না বলতেই টাকা বেরিয়ে গেল। টাকা আমাদের দেবে কেমনে রে? ওর তো একটা সংসার আছে, বউ চালাতে হয়, আমাদের টাকা দিলে ওটারে চালাবে কেমনে? ওই তুই বউ বলি কেন? তন্দ্রা কি বইয়ের মতো সাংঘাতিক মেয়ে? দেখেছিস দিশা, আমি বলেছিলাম না এই মেয়েটা আমাদের দিলদারকে পাগল বানিয়ে দেবে? শোন কি সব বলছে, অলরেডি ও পাগল হয়ে গেছে। দিহান একবার একটা মেয়েকে পটাতে চেয়েছিল। মেয়েটা দিহানের নাম ভুলে যেত, তাই দিহান না বলে দিলদার বলে ডাকতো। সেই থেকে ঈশা তাকে দিলদার বলে খেপায়। দিশান দিলদার শুনে তেজে গলায় বলল, ওই কঙ্কাল কুকুরের হাড্ডি, আমারে আরেকবার দিলদার বলে ডাকবি তো তাহলে তোর নাক কেটে কানে ঝুলিয়ে দিব। ইসু চুপ কর তুই, আমার কুত্তার মতো গন্ডার ভাইটিকে মোটেও দিলদার বলবি না। ওরে একবার তাকিয়ে দেখ, ওরে একদম পাশের বাড়ির আন্টির বেড়ালের মতো লাগছে, আর তুই কিনা দিলদার বলছিস? দিহান দিশা ও ঈশির দিকে তেড়ে আসলো। ওরা দুজন দুদিকে দৌড় দিল। দিহান রুহানকে ডাক দিয়ে বলল, রুহান, দিশাকে ধর। রুহান দিল দিশার পিছনে দৌড়। দিহান দিল ঈশির পেছনে দৌড়। ঈশি দৌড়ে আসলো তার মায়ের কাছে। উনি জিজ্ঞেস করলেন, ঈশি শুধু দিলদার বলল, বাকিটা বলতে পারলো না। দিহান দৌড়ে কাছে চলে আইছে দেখে দৌড় মারলো। দিহান বলল, বড় মা, ওরে ধরো। ঈশি ততক্ষণে দূরে চলে গেছে। দিশানও পিছু নিল। দিশানের বড় মা ঈশিকে উদ্দেশ্য করে চিল্লিয়ে বললেন, কথাটা এমন শোনালো যেন দিহান কি বলছে তিনি বুঝছেন না। দিহান দৌড় থামিয়ে তার বড় মার দিকে রাগে লুকে তাকিয়ে গজগজ করতে লাগলো। তিনি আবারও বোকার মতো প্রশ্ন করে বসলেন। রাগে গিজগিজ করতে করতে দিহান উপরে চলে গেল। একবার ঈশিকে হাতে পেয়ে যাক, ওকে বোঝাবে মজা। সন্ধ্যার দিকে সবাই রেডি হতে লাগলো। তখনই কলিং বেল বেজে উঠল। কেউ নিজের কাজ গল্প সাজগোজ ছেড়ে উঠল না। দুবার কলিং বাজতেই দিশান গিয়ে দরজা খুলল। দরজা খুলেই দেখলো অরিন দাঁড়িয়ে আছে। দুজন দুজনকে দেখে একসাথে আ বলে চিৎকার দিয়ে উঠল। তুমি? আপনি আপনি এখানে কি করছেন? আগে বলো তুমি এখানে কেন? এখন বইয়ের অধিকার চাইতে আমার বাসা পর্যন্ত চলে এসেছো? আপনার বাসা মানে? এটা আপনার বাসা? এই মেয়ে, একদম ড্রামা করবে না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, তুমি জেনে শুনেই এখানে এসেছো। কি হয়েছে? পেছন থেকে লোপার গলা শুনে পেছনে ঘুরে তাকালো দিহান। রিহান একটু সরায় দরজার ওপাশে দাঁড়ালো। অরিনকে দেখতে পেল লুপা। অরিনকে দেখা মাত্রই দৌড়ে এসে অরিনকে জড়িয়ে ধরল। দোস্ত তুই এসেছিস? জানিস আমার কতটা মন খারাপ হয়েছিল তুই আসবি না শুনে। লুপার কথায় কিঞ্চিত হাসে অরিন। দিহান হা হয়ে লুপার অরিনের দিকে তাকিয়ে আছে। লুপা দিহানকে বলল, ভাইয়া বলেছিলাম না আমার একটা ফ্রেন্ড আসবে, এটাই সে। লুপার কথায় দিহান আবারও শক খেল। তাহলে তো এই মেয়ে আগে থেকে দিহানকে চিনত। লুপা অরিনকে ভেতরে নিয়ে আসলো। দিহান এখনো শক্তের উপর আছে। এই মেয়েটা কোনো বড়সড় জাল পাচ্ছে যার ফাঁদে তারা সবাই পড়বে। দিহানের মাথায় এখন একটাই বিষয় ঘুরছে, কি কারণে এই মেয়েটা তাকে বিয়ে করছে। লুপা অরিনকে নিয়ে আসলো উপরে। দিশা, দিয়া, ঈশি রেডি হচ্ছিল। লুপা সবাইকে উদ্দেশ্য করে বলল, হাই গাইস, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অরিন। লুপার কথায় সবাই ঘাড় ঘুরিয়ে তাকায়। পা থেকে মাথা পর্যন্ত দেখে অরিনকে। অরিন গ্রিন কালার একটা ড্রেস পরেছে।
ড্রেসটা দেখেই বোঝা যাচ্ছে এটা একবারে কম দামি কিন্তু নতুন। পায়ে 200 টাকা দামের একজোড়া জুতা, হাতে গলায় কানে কিছুই নেই, হাতে একটা শপিং ব্যাগ। মনে হয় লুপার জন্য কিছু আনছে। দিশা কিঞ্চিত হেসে বলল, ভালো আছো আরে? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালো। বসো এসে এখানে। তোমার কপালে রক্ত জমে আছে মনে হচ্ছে। কি হয়েছে? মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। সবার সাথে পরিচয় করিয়ে লুপা অরিনকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। তার বড় আম্মু, মেজো আম্মু ও তার আম্মু সবাই একটা রুমে সোফায় বসেছিল। সাথে অনেক মহিলাও ছিলেন। লুপা অরিনকে নিয়ে সেখানে আসলো। ওরা এসে দাঁড়াতেই সবাই তাদের দিকে তাকালো। লুপা বলল, আম্মু আমার বেস্ট ফ্রেন্ড অরিন। ভালো আছো অরিন? জি খালা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো তো? পাশ থেকে একজন মহিলা জোরে হেসে উঠলেন। অরিন বোকা বনে গেল। হঠাৎ করে এভাবে হাসার কারণ কি হতে পারে তার মাথায় আসে না। হাসি থামিয়ে মহিলা বললেন, খালা বলে বেশিরভাগ বুয়ারা ডাকে, তাই এই ডাকটা যে কারো মুখে শুনলে আমারটাকে বুয়া বুয়া লাগে। দিশানের আম্মু ওনাকে কিছু বলতে চান, তার আগে লোপার আম্মু হাত চেপে ধরে ইশারায় বাধা দেয়। ঝামেলা করে লাভ নেই ওদের সাথে। দিশানের আম্মু লোপার আম্মুকে কানে কানে কি যেন বললেন। লোপার আম্মু দাঁড়িয়ে বললেন, আপনারা বসেন, আমি একটু আসছি। লুপা, তুই আমার সাথে আয়। অরিন, তুমি একটু এখানে থাকো মা, লুপার সাথে আমার কথা আছে। অরিন দাঁড়িয়ে থাকলো। লোপাকে নিয়ে তার আম্মু চলে গেলেন। অরিনকে দিশানের আম্মু বসতে বললেন। অরিন বসলো না। টি টেবিলের উপর নাস্তার বাটি রাখা। মনে হয় ওনাদের নাস্তা দেওয়া হয়েছিল। মুরব্বী টাইপ একজন মহিলা অরিনকে বললেন, এই মেয়ে, এগুলো একটু কিচেনে রেখে আসো তো। দিশানের আম্মু ও তার বৌমা বাধা দিলেন। অরিন বলল, জি না আন্টি, ঠিক আছে, আমি রেখে আসতে পারবো। অরিন বাটির ট্রে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। এসে পড়ল মহা বিপদে। কিচেন কোন দিকে সে জানে না। অরিন চারদিকে চোখ বুলালো। সব দিকে চোখ বুলিয়ে অরিন একটা জিনিস আবিষ্কার করলো। এখানে একটা মানুষও গরিব নাই, সেটা তাদের পোশাক দেখেই বোঝা যাচ্ছে। অরিন একবার নিজের জামার দিকে তাকালো, তারপর আবার সবার দিকে তাকালো। সবাই কত দামি দামি জামা পরেছে, আর সে ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে একটু এগোয়। কাকে জিজ্ঞেস করবে কিচেন কোন দিকে? নার্ভাস ফিল করছে সে। তুমি আসবা বলে শপিং করতে গেলা, আর এখন বলছো তুমি আসতে পারবা না? এমন কথা কানে আসতেই পাশ ফিরে তাকালো অরিন। কেউ একজন দাঁড়িয়ে ফোনে কথা বলছে। অরিন একটু এগিয়ে গিয়ে বলল, এক্সকিউজ মি। দিহান পেছনে ঘুরে তাকালো। অরিনকে দেখে সাথে সাথে ফোনটা কেটে দেয়। অরিন এসেছে থেকে টেনশনে তার জান বেরিয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে সে অরিনকে হাতে পাওয়ার অপেক্ষা করছে। অরিনের হাত থেকে ট্রেটা নিয়ে তার পাশে চেয়ারের উপর রেখে অরিনের হাত ধরে তাকে টেনে নিয়ে একটু আড়ালে গেল। অরিনকে চেয়ারের সাথে চেপে ধরে বলল, সত্যি করে বলো, এই বাড়িতে আসার উদ্দেশ্য কি? কার লোক তুমি? কে পাঠিয়েছে তোমায়? অরিন নিজেকে ছাড়াতে ছটফট করছে। ছটফট করতে করতে বলল, ছাড়ুন আমায়, নয়তো চিল্লিয়ে সবাইকে জড়ো করব। দিহান দাঁতে দাঁত চেপে বলল, অনেক হুমকি দিয়েছো আমায়। আর না, কি ভাবো তুমি আমি বুঝি না? তুমি যে অনেক বড় একটা প্ল্যান করে আছো আমাদের পরিবারকে বরবাদ করতে, তা আমি বুঝে গেছি। বলো, কার হয়ে কাজ করছো? ছাড়ুন আমায়, নয়তো সত্যি সত্যি চিল্লাবো। চিল্লাও, যত খুশি চিল্লাও। মান সম্মানের ভয় করে আমি আমার নিজের পরিবারকে বরবাদ করতে পারবো না। ছেড়ে দিন প্লিজ, হাতে খুব লাগছে, বিশ্বাস করুন। তোমার মতো সাংঘাতিক মেয়েকে বিশ্বাস করতে বলছো? আমি মিথ্যে বলছি না। দিহান অরিনের হাত আরো জোরে চেপে ধরল। অরিন ব্যথায় বলে আর্তনাদ করে উঠল। দিশান বলল, এসব নাটক আমার সামনে করবা না। ভালোই ভালোই বলো, কার হয়ে তুমি কাজ করছো? আমার পরিবারের সাথে তোমার কিসের শত্রুতা? আগে ছাড়ুন, তারপর বলছি। আমায় বোকা পাইছো? তোমায় ছেড়ে দেই আর তুমি দৌড়ে পালাও? আপনি তো বোকাই। বোকা না হলে এত বড় ছেলের প্যান্টের চেন খোলা থাকে? দিহান তৎক্ষণাৎ অরিনকে ছেড়ে দিয়ে দুহাত দিয়ে অন্ডুকোষ বরাবর চেপে ধরল। অরিন ভো মেরে দৌড়ে পালালো। দিহান হাত সরিয়ে তাকিয়ে দেখলো তার চেন লাগানোর আছে, খোলা নয়। দিহান বিড়বিড় করে বলল, এত সহজে আমাকে বোকা বানিয়ে গেল, এর বদলা তো আমি নিবই নিব। লোপার খুব গর্ব হচ্ছে নিজের মায়ের প্রতি। ও
ওর মা ওকে ডেকে এনে কত সুন্দর করে বলে গেলেন, অরিনকে তোর একটা ভালো ড্রেস পরতে দে, সাথে একটু সাজিয়েও দিবি। মানুষজন কেউ কিছু বলে ফেললে পরে মেয়েটা লজ্জা পাবে। লোপা অরিনকে খুঁজে পাচ্ছে না। অরিন কই গেল কে জানে। অরিনকে খুঁজতে সে তার চোখ আটকে গেল নীল পাঞ্জাবি পরা শাওনের দিকে। কত সুন্দর লাগছে তাকে। লোপা এমন ভাবে শাওনের দিকে তাকাচ্ছে যেন চোখ দিয়ে শাওনকে গিলে খেতে পারলে খেয়ে ফেলতো। শাওনের ফর্সাকালে খোঁচা খোঁচা দাড়ি। লোপার ইচ্ছে করছে শাওনকে ধরে গিয়ে দু একটা চুমু দিয়ে আসতে। লোপা একদিনে শাওনের দিকে তাকিয়ে আছে। সে কল্পনায় হারিয়ে গেছে। শাওনের সাথে নদীতে নৌকায় চড়েছে সে। শাওন বইটা বাইছে, লোপা তার কোলে বসে সেও বইটা ধরে আছে। শাওন মাঝে মাঝে তার ঘাড়ে নাক ডুবিয়ে দিচ্ছে। সে চোখ বন্ধ করে তা উপভোগ করছে। শাওনকে নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখছিল লোপা। হঠাৎ ধাক্কা খেয়ে সে পড়ে যেতে লাগে, কিন্তু পড়ে না। তার আগেই তাকে ধরে ফেলে অরিন। অরিনে ধাক্কা খেয়ে হুঁশ আসে তার। সামনে তাকিয়ে দেখলো শাওন নাই, চলে গেছে। অরিনকে বলল, উত্তি, সেই কখন থেকে তোকে খুঁজছি, কই ছিলি তুই? এই তো একটু এদিকেই ছিলাম, তোকে সেই কখন থেকে ডাকছি, অথচ তুই শুনছিস না। খেয়াল করবি, চল আমার সাথে। কই? আগে আয়। লোপা অরিনকে টেনে নিয়ে গেল তার রুমে। অরিনের হাতে একটা ড্রেস ও কিছু গহনা দিয়ে বলল, এগুলো পরে, আয় তাড়াতাড়ি, একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। অরিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। সে অপমান বোধ করছে। চোখের কোণে জল জমে গেছে। লোপা বুঝে গেল অরিন বিষয়টা স্বাভাবিকভাবে নেয়নি। তাই সে অরিনের হাতে হাত রেখে বলল, তুই কি ভাবছিস? এই যে এত এত মেয়ে এসেছে, এখানে সবাই ওদের জামা পরে আছে। অর্ধেক মেয়েদের আমি গিফট করেছি, তুই না পড়লে কিন্তু আমি সত্যি কষ্ট পাবো। লোপা অরিনকে টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পরে অরিন ওয়াশরুম থেকে বের হলো। মেরুর রঙের লং ড্রেসে খুব সুন্দর লাগছে অরিনকে। লোপা অরিনকে সাজিয়ে দিল। সাজানোর পরে লোপা অরিনের দিকে হা করে তাকালো। অরিনকে চিনাই যাচ্ছে না। অবাকের স্বরে লোপা বলল, ওরে অরিন, তোরে তো একদম পরি লাগছে রে। কি সুন্দর টানা টানা চোখ তোর, পাতলা ঠোঁট, সরু নাক, তোকে একদম নায়িকাদের মতো লাগছে। অরিন বলল, তোর গ্যাস দেওয়া শেষ হলে আমায় ছাড়। লোপা অরিনকে নিয়ে বাইরে চলে আসলো। একটু পরেই অনুষ্ঠান শুরু হলো। দিশা এসে লোপাকে টেনে নিয়ে গেল। অরিন একা কোণে দাঁড়িয়ে থাকলো। দূর থেকে দেখতে লাগলো কত সুন্দর একটা পরিবার। সবার মুখে হাসির ঝলমলে ছিঁড়ে। লোপা কেক কেটে সবার আগে তার বড় আব্বু ও বড় আম্মুকে খাওয়ালো। তারপর একে একে তার পরিবারের সবাইকে। লোপা অরিনকে ডাক দিল। অরিন মাথা নেড়ে বোঝালো সে এখানে ঠিক আছে। সবাইকে কেক দেওয়া হলো। লোপা অরিনের জন্য এক পিস কেক এনে বলল, নে হা কর। অরিন ছোট এক বাইট খেলো। তারপর লুপার দিকে বাড়িয়ে দিল। লুপা এক বাইট নিল। লুপা কেক মুখে ঢুকাতেই শাওন বলল, আমার নজর লেগেছে, তোমার ডায়রিয়া হবে লুপা। লুপা বমির মতো করে বলল। নীল শাওনকে বলল, দোস্ত তুই বলি ডায়রিয়া হবে, এখন তো দেখছি প্রেগনেন্ট হয়ে গেছে। লুপা রাগে হাতের অবশিষ্ট কেকটুকু নীলের মুখে মাখিয়ে দিয়ে অরিনকে নিয়ে কটকট করে বেরিয়ে চলে এলো। নীলের চোখ মুখ সব কেক দিয়ে লেপে আছে। কেক ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। শাওন তাড়াতাড়ি ক্যামেরা অন করে ভিডিও করছে আর হাসছে। দিশান এসে নীলকে দেখে চিৎকার দিয়ে ওঠে। আহ! শাওন আরো জোরে জোরে হেসে ওঠে। দিশান বলে, এটা কে? বলেই জোরে সেও হেসে ওঠে। তারপর নীলকে বলে, নীল, তোকে একদম বিলাইয়ের মতো লাগছে ভাই, বিশ্বাস কর। শাওন হাসতে হাসতে বলল, কেকের হলুদ অংশটুকু দেখে মনে হচ্ছে কেউ এর মুখে টয়লেট সেরে দিছে। নীল এবার খেপে গেল। শাওনকে ধরে তার মুখ থেকে শাওনের মুখে মুখ লাগিয়ে খসে খসে কেক লাগাতে লাগলো। শাওন বারবার মুখ সরিয়ে নিচ্ছে। নীল দুহাতে চেপে শাওনের মুখ এনে মুখ লাগিয়ে খসা দিচ্ছে। দিশা ঋষি এসে জিজ্ঞেস করলো, ভাইয়ের কি হয়েছে? দিশান বলল, নীল শাওনকে লিপ কিস দিতে যাচ্ছে। দিশানের কথা শুনে দিশার ঋষির চোখ কপালে উঠে গেল। এসে মুখ বাঁকিয়ে বলল, ছি, নীল ভাইয়া একজন গে। কথাটা নীলের কানে যেতে নীল থেমে গেল। রক্তিম চোখে ঈশের দিকে তাকালো। দিশা বলল, নীল ভাইয়া, তুমি শাওন ভাইয়াকে রিপ করতে চাইছো? ছি। দিশা কথাটা জোরে জোরে বলছিল।
সেটা তাদের বড় মার কান পর্যন্ত পৌঁছায়। উনি এসে বলল, কি রে, কে কাকে কি করতে চাইছে? ইসি বলল, আম্মু, নীল ভাইয়া শাহন ভাইয়াকে রেপ করার চেষ্টা করছে। উনি হতভম্ব হয়ে গেলেন। নীলের দিকে তাকিয়ে দেখলেন নীল তার রক্তিম চোখে সবাইকে কুপিয়ে হত্যা করছে। উনি ইসিকে বললেন, এসব কি বলছিস? এসব হয় নাকি? আম্মু, নীল ভাইয়া গে। গে কি? শাওন আর দিহান হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। দিশা তার বড় মাকে নিয়ে চলে আসলো। নীলকে সে কিছুতেই তার পরিবারের কাছে খারাপ করে তুলে ধরতে পারবে না। নীল যেমনই হোক, নীলের সম্মানটা তার কাছে অনেক। সে যে সেই ছোট থেকে নীলকে ভালোবাসে, শুধু বলতে পারে না নীলের সামনে দাঁড়িয়ে, কারণ নীল তার ভাইয়ের বন্ধু। কিছুক্ষণ পরে সব মেহমানরা একে একে চলে যায়। অরিন লোপার থেকে বিদায় নেয়। লোপা কিছুতেই তাকে ছাড়বে না। অনেক বুঝিয়ে লোপাকে মানালো, আজ না গেলে তার সৎমা তাকে কেটে ফেলবে। সবার থেকে বিদায় নিয়ে চলে আসলো। গেটের বাইরে পা বাড়াতেই তার কানে এলো, মাত্র 200 টাকার একটা বই নিয়ে এসে পেট পুড়ে খেয়েও গেলা, আবার ফ্রিতে একটা জামাও পেলা। এমন তীক্ষ্ণ কথা কানে আসতেই পা থেমে গেল অরিনের। পেছনে তাকিয়ে দেখলো দিহান পকেটে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে। কথাটায় অরিন শুধু অপমান বোধ করলো না, কষ্ট পেল অনেক। ভেতর থেকে কান্না আসছে তার। সত্যিই তো, মাত্র 200 টাকার একটা বই নিয়ে এসে দাওয়াত খেলো, আবার সাথে জামাও একটা নিল। কতবার করে লোপাকে বলছিল, আমি নিব না ড্রেসটা। লোপা রাগ কান্না করে দেয়, তাই বাধ্য হয়ে ড্রেসটা নেয়। দিশান এগিয়ে এসে অরিনের সামনে দাঁড়ালো। তারপর অরিনকে বলল,